বেলার এমন সহজ পদ্ধতি দেখলে আপনারাও তাড়াতাড়ি এখন রুটি করতে চাইবেন বন্ধুরা, গ্যাসের খরচও কম হবে। ছোট্ট কিছু টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজগুলোতে অ্যাপ্লাই করি আমাদের কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকে এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আমরা যখন ভাত রান্না করি অনেক সময় দেখবেন ভাতের হাঁড়ির থেকে ফ্যান পড়তে থাকে। এই যে ফ্যান বা মাঠটা পড়ে এতে তো গ্যাসটা নোংরা হয়ে কি হয়, কিচেন স্ল্যাবটাও নোংরা হয়ে যায় আমাদের। আর কিচেন স্ল্যাবটা রোজ রোজ ঘষে ঘষে পরিষ্কার করা সম্ভব নয়। তাই গ্যাসের বার্নারের ঠিক নিচটায় আমরা যদি একটি থালা বা প্লেট রেখে দিই, যখন ভাত রান্না করব সে ঢাকনা খোলাই থাক বা বন্ধই থাক, দেখবেন ফ্যান কিন্তু পড়ে। আর এইভাবে থালা রেখে দিলে এতে কি হবে, ফ্যান যেটা আছে সেটা কিন্তু আমাদের থালার ওপরেই পড়বে। দেখুন বের করে আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন, এতে আমাদের কিচেন স্ল্যাব পরিষ্কার থাকবে। রোজ রোজ ঘষে ঘষে পরিষ্কার করার প্রয়োজন কিন্তু পড়বে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই লেবু খেয়ে থাকি, লেবুর শরবত বা ভাতের সঙ্গে। অনেক সময় যে লেবুটা আমরা খাই দেখবেন লেবুর রসটা ঠিকঠাক মতো বের হয় না। তাই ছোট্ট এই কাজটি আপনারা করবেন বন্ধুরা। কি করতে হবে, এই দেখুন লেবুর মাথাটা আমি তো এখানে কেটে নিলাম। তারপর লেবুর এই যে ভেতরের অংশটাকে আমরা যদি একটু ডিপ করে ফেলি তাহলে লেবুর রসটা ভালো বের হয়। আমরা যখনই কোথাও ঘুরতে যাই, বিশেষ করে বাচ্চা নিয়ে বা এই ধরনের লিকুইড ওষুধগুলো সঙ্গে করে নিয়ে যাই, কাশির ওষুধ হোক বা যে কোনো এই ধরনের লিকুইড ওষুধ ব্যাগের মধ্যে নিয়ে গেলে অনেক সময় কি হয়, ওষুধটার গা বেয়ে না ওষুধটা পড়ে, ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হয়ে যায়, ওষুধটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাই যখনই আপনারা কোনো লিকুইড ওষুধ ব্যাগে করে নিয়ে যাবেন, একটি গার্ডার নিয়ে নেবেন। এই ধরনের যে গার্ডারগুলো থাকে, কি করবেন, এই যে ওষুধের যে ঢাকনার প্যাচটি আছে সেই জায়গাটায় আপনারা এইভাবে গার্ডারটাকে খুব টাইট করে লাগিয়ে দেবেন। এই দেখুন আমি যেভাবে লাগালাম। এবার এইভাবে ঢাকনাটা আটকাবো। এবার যদি আমরা এই ওষুধটাকে নিয়ে যাই, কোনোভাবেই ওষুধটা কিন্তু ব্যাগে পড়বে না, সে যতই কাত হয়ে যাক, আর ওষুধও নষ্ট হবে না, ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করতে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাস খরচ হয়। একটা ডিম সেদ্ধ করতে দেখবেন আপনারা মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু লেগে যায়। এখন আপনারা 1 মিনিটেই ডিম সেদ্ধ করে নিতে পারবেন, গ্যাসের খরচাও হবে না। কিভাবে, চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি হটপটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হালকা গরম জল। একদম ফুটন্ত গরম জলের কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। এবার যে ডিমগুলোকে আমরা সেদ্ধ করব সেই ডিমগুলোকে হটপটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এতে কি হবে দেখুন, নর্মাল ডিম সেদ্ধ করতে 15 মিনিট লেগে যেত, সেখানে আমি কিছু সময়ের জন্য জলটাকে গরম করে নিয়েছি, 1 মিনিটও লাগেনি, এতেই আমাদের ডিম সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে ডিমটা দেখাবো যে কতটা সুন্দর আমাদের ডিমটা সেদ্ধ হয়েছে। এতে গ্যাসের খরচা অনেকটাই বেঁচে যায়, শুধু একটু সময়ের ব্যাপার। চলুন ডিমটাকে আমি ছাড়িয়ে দেখাই। এই দেখুন কত সহজেই ডিমের খোসাটা, আর এইভাবে খোসা ছাড়ালে একটু কিন্তু খোসার মধ্যে আমাদের ডিম উঠে নষ্ট হবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় আমরা সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে হাত কেটে যায়, হাত দিয়ে আটা মাখতে পারি না। তাই চিন্তা করতে হবে না, আমাদের বাড়িতে এই ধরনের খুন্তি কিংবা আমাদের এই ধরনের যে কোনো কিছু থাকেই, হাতা বা এই ধরনের ঝাঁঝরি, যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এই ধরনের খুন্তিও নিতে পারেন। এবার আমরা কি করব, এটার সাহায্যেই কিন্তু আমরা আটাটাকে মেখে নেব। এতে আমাদের যে পাত্রে আটাটা মাখবো সেই পাত্রটাও পরিষ্কার থাকবে আর আটাটাও খুব সুন্দরভাবে মাখা হবে। কি করতে হবে, এইভাবে জল দিয়ে গোল গোল মতো ঘোরাতে হবে। দেখুন এইভাবে জল দিয়ে আপনারা গোল গোল ঘোরান। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে, তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের আটার পাত্রও দেখবেন পরিষ্কার থাকবে, গোল গোল ঘোরানোরও প্রয়োজন পড়বে না। এইভাবেই দেখুন আমি গোল গোল ঘুরিয়ে আটাটা মেখে নিচ্ছি।
আর খুব কম সময়ের মধ্যেই আটাটা এখানে মাখা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গোল গোল ঘুরিয়ে নিয়েছি আর এখানে কতটা সুন্দরভাবেই আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে। আর পাত্রটাও দেখুন কতটা সুন্দর পরিষ্কার রয়েছে। এইভাবে আপনারা আটাতে হাত না লাগিয়েও খুব সুন্দরভাবে আটা মেখে নিতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো তালা থাকে বন্ধুরা। হয়তো চাবিটা হারিয়ে গেছে, তালাটা নষ্ট হয়ে গেছে। এখানে আমি যে তালাটা নিয়েছি একই কেস, চাবিটা কিন্তু হারিয়ে গেছে আর তালাটা পুরো বেকার হয়ে গেছে। আমরা কি করি? ফেলে দিই। তাই এই ধরনের তালাগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে আমি একটি পুরনো পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তালাটাকে বসিয়ে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব? আমরা যখন মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি, এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না। এখানে সেখানে জ্বালালে কিছুটা জ্বলে নিভে যায়, না হয় আগুন লাগানোর আগুন ধরার সম্ভাবনা থাকে। এই যে তালার মাঝখানে ছোট্ট ছিদ্র থাকে, এর মধ্যে আমরা যদি ধূপকাঠিটাকে এইভাবে রেখে দিই, এই দেখুন কত সহজেই এখানে ধূপকাঠিটা আমাদের জ্বলতে থাকবে। আর কোনো পাত্রের উপর বসালে ধূপকাঠির যে ছাইটা আছে পাত্রের মধ্যে পড়বে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের বাড়িতেও পুরনো তালা থাকলে এইভাবে স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারে। অনেকেই কী করি বন্ধুরা, দেখা যায় ফোন চার্জ দিই আর এইভাবে রেখে দিই বা ফোনের চার্জারের ওপরে ফোনটা রাখি। অনেক সময় কি হয়, আশেপাশে কোনো টেবিল বা কিছু থাকে না, তখনই এরকম সমস্যা হয়। এইভাবে রাখলেও দেখবেন একটুখানি নাড়া লাগলেই কিন্তু আমাদের ফোনটা পড়ে যায়, এমনকি ভেঙে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই দেখবেন ফোনটা চার্জও ঠিকমতো হবে, পড়বেও না, আর ভাঙারও সম্ভাবনা কিন্তু থাকবে না। কি করতে হবে চলুন দেখে নিই। এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের মাস্ক থাকে, আমি এখানে দেখুন একটি মাস্ক নিয়ে নিয়েছি। চার্জারের মধ্যে মাস্কটিকে পরিয়ে নেব। চার্জারের মধ্যে দেখুন আমি মাস্কটাকে এখানে পরিয়ে নিয়েছি। এবার আমাদের ফোনটাকে কি করব, এই যে মাস্কের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এই দেখুন ফোনটাকে আমি মাস্কের মধ্যে নিয়ে নিয়েছি। এবার যদি আমরা ফোনটাকে চার্জ করি, এই দেখুন কত সুন্দর ফোনটা চার্জ হচ্ছে পড়ে যাওয়ার। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো নাইটি থাকে, পুরনো শাড়ি থাকে, গেঞ্জি থাকে, যেগুলোকে পুরনো হয়ে গেলে হয়তো আমরা বদল দিয়ে কোনো জিনিস রাখি, বা একেবারে পুরনো হয়ে গেলে তখন সেগুলোকে আমরা ফেলে দিই। তাই এই ধরনের পুরনো জামা কাপড় দিয়ে বা পুরনো শাড়ি, ওড়না, গেঞ্জি দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট, যার জন্য আমাদের একটা টাকা পয়সাও খরচা করতে হবে না। এখানে আমি পুরনো একটি শাড়ি 1 ইঞ্চি করে মেজারমেন্ট করে কেটে নিয়েছি। দুটো কালার ব্যবহার করেছি, দেখুন দুটো কালারই 1 ইঞ্চি করে মেজারমেন্ট করে কেটে নিয়েছি। পুরনো নাইটিটাও আমি 1 ইঞ্চ মেজারমেন্ট করে কেটে নেব। এখানে কাপড়ের টুকরোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাস থাকে, কাগজের যে থার্মোকলের গ্লাসগুলো হয় সেটা নিতে পারেন, বা আপনারা চাইলে নর্মাল যে জলের বোতল হয়, জল খাওয়ার পর, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর যেগুলোকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না, সেই ধরনের এখানে কিন্তু বোতলও আপনারা ব্যবহার করতে পারেন। তাই এখানে আমি থার্মোকলের গ্লাস পেপারের গ্লাসগুলো ব্যবহার করছি। সেটাকেই দেখুন 1/2 ইঞ্চি করে আমি মেজারমেন্ট করে এটাকে গোল করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের মেজারমেন্ট করে এটাকে কিন্তু গোল করে কেটে নিতে হবে। আর যেহেতু এটা পেপারের, তাই এটা খুব সহজে এইভাবে আমাদের ছড়িয়ে নিতে হবে। এবার যে কাপড়ের টুকরো দুটো রেখেছি, এটাকে আমাদের কোনোভাবেই গিট বা সেলাই দেওয়ার প্রয়োজন নেই। ছোট্ট একটু টিপস আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে, দুটো কাপড়ের টুকরো একসঙ্গে রাখবো, তারপর আমি এখানে মাঝখানে কিছুটা অংশ কেটে দেব। একটি টুকরোর ওপর আরও একটি টুকরো আমাদের এইভাবে রাখতে হবে। তারপর যেখানটায় আমরা ছিদ্র করেছি সেই জায়গাটার মধ্যে আমি এইভাবে কাপড়ের টুকরোটা দেখুন ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এইভাবে, তাহলেই কিন্তু সেলাই করতে হয় না, কাটিং করতে হয় না, খুব সুন্দরভাবে জুড়ে যাবে। এই দেখুন কত সুন্দর জুড়ে গেছে দুটো কাপড়ের টুকরো। কিভাবে আমরা তৈরি করব বাস্কেট চলুন দেখে নিই। কাপড়ের টুকরোর জয়েন্টের জায়গাটা গ্লাসের এইভাবে টুকরোর ভেতরে ঢুকিয়ে নিলাম।
এবার আমরা কি করব, এক ঘর ভেতরে দেব, এক ঘর বাইরে। ঠিক এইভাবে আমাদের বুনতে হবে। যে ঘর আমরা ভেতরে দিয়েছি সেই ঘরটা পরের বার বাইরে যাবে, আর যে ঘরটা বাইরে ছিল সেই ঘরটা ভেতরে যাবে। দেখুন আমি কিভাবে এটা বুনে নিচ্ছি, একদম সহজ, যে দেখবে সেই করতে পারবে। আর এর জন্য একটা টাকাও খরচা করতে হবে না, ফেলে দেওয়া মেটেরিয়াল দিয়েই তৈরি হয়ে যাবে। এইভাবে আমাদের বুনতে হবে, একটা ঘর ভেতরে দিতে হবে, একটা ঘর বাইরে। নিচের দিকটায় যখন আমরা বুনবো সবার প্রথমে একটু টাইট করেই আমাদের এইভাবে এটাকে বুনতে হবে। দেখুন এইভাবে আমি একটু টাইট করে নিচের দিকটা বুনছি। নিচের দিকটা কিন্তু কোনোভাবেই ঢেলা করে বোনা যাবে না, টাইট করে বুনতে হবে। যখন দুটো তিনটে লাইন উঠবে তখন কিন্তু ডিজাইনটা আমাদের ঠিকঠাক মতো বোঝা যাবে। এখানে আমি 3-4 লাইন কমপ্লিট করে নিয়েছি। যখন আমরা মাঝামাঝি দিকটায় চলে আসব তখন একটু নর্মাল ঢেলা করে বুনবো, তাহলে শেপটা অনেকটা ঘটির মতো হবে। ঘটি যেরকম দেখতে হয়, মানে কলস বা ঘটি, সেই রকম দেখতে হবে। এখানে আমি আরও একটি কালার ব্যবহার করব। আর যখন কাপড় আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, যেরকম প্রথমে আমি কাপড়ের সঙ্গে আরেকটি কাপড়ের টুকরো অ্যাটাচ করে নিলাম কেটে, ঠিক সেরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি। এই দেখুন আমি কিন্তু কোনো রকম সেলাই বা গিট দিইনি। এখানে আমি ওপরের দিকটা লাল কালারের কাপড় এইভাবে দেখুন জুড়ে নিয়ে লাল কালারটা দিয়ে বুনে নিচ্ছি। মাছের দিকটা একটু ফোলা রেখেছি, আর মাথার দিকটা আবার আমরা টাইট করে বুনে নেব। মাথার দিকটাও এইভাবে ধরে আমি এখানে টাইট করে কিন্তু বুনে নিচ্ছি। আর এইভাবেই মাথার দিকটাই আমাদের টাইট করে বুনতে হবে, তাহলে মাথার দিকটা একদম চেপে আসবে আর দেখতে ভালো লাগবে শেপটা। যখন পুরোপুরি আমাদের এটা বোনা হয়ে যাবে, এই যে কাপড়ের টুকরোটা যেটা এক্সট্রা আছে, দুটো কাপড়ের মাথায় একসঙ্গে ধরে খুব ভালো করে আমাদের এটাকে পেঁচিয়ে নিতে হবে। এক্সট্রা যদি বড় কাপড় থাকে সেটাকে আমরা কেটে কি করব, আলাদা করে দেব। এই দেখুন আমি এটাকে কেটে এইভাবে কিন্তু আলাদা করে দিলাম। আর মাথাটাকে আমরা ভেতরের দিকে ঢুকিয়ে এইভাবে দেব, তাহলে আর ওটা সহজে খুলবে না। আপনারা চাইলে এটাকে এইভাবেও ব্যবহার করতে পারেন, বা আমি আরও একটু ডিজাইন করব, সেটা আমি পরে দেখাচ্ছি। যদি আপনারা কোনো কিছুই না করতে চান, এইভাবে সহজেই মানে ইউজ করতে পারবেন। কি কাজে, আমরা আমাদের বাড়িতে যে ব্রাশ, টুথপেস্ট এখানে সেখানে রেখে দিই, অনেক সময় দেখতে বাজে লাগে। এর জন্য কোনো রকম আমাদের কিছু কিনতে হবে না। এরকম টাকা পয়সা খরচা না করেই একটি বাস্কেট তৈরি করে তার মধ্যে টুথব্রাশ, পেস্ট রাখতে পারেন। বাচ্চাদের পড়ার টেবিলে পেন্সিল, পেন, আঁকার জিনিসপত্র, তুলি, রং, সেগুলো রাখতে পারেন। কিংবা আপনারা যদি আরও একটু দেখতে সুন্দর করতে চান, তার জন্য কি করতে হবে, এখানে দেখুন আমি আরও কাপড়ের টুকরো এখানে নিয়েছি, হলুদ কালার আর কালো কালার। একটা কাপড়ের টুকরোর সঙ্গে আরও একটি কাপড়ের টুকরো আমাদের খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপর কি করব, মাথার ওপরের দিকটা এটাকে আমি এইভাবে বিটের মতো দিয়ে নিচ্ছি। এইভাবে গোল ঘুরিয়ে আমরা যেরকমভাবে বিট দিই ঠিক সেরকমভাবেই দেখুন এখানে আমি এইভাবে গোল ঘুরিয়ে বিট দিয়ে নেব, তাহলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি। আর আপনারা যদি চান সেলাই না করে আপনারা কিন্তু শুধু আঠা দিয়েও এটাকে লাগিয়ে নিতে পারেন। তা আমি এখানে সেলাইটাই করে নিচ্ছি, তাহলে জিনিসটা মজবুত হবে, সহজে এটা খুলবে না, আর অনেক দিন আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, টেকসই হবে। এর জন্য আমি এখানে সুতোর সাহায্যেই সেলাই করে নিচ্ছি। এইভাবে গোল করে ঘুরিয়ে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। আর এটা যেহেতু থার্মোকলের গ্লাস, মানে কাগজের গ্লাস, সহজে কিন্তু এটা সেলাই হয়েও যায়, সেলাই করতেও কোনো রকম অসুবিধা হয় না। এই দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমি কি করব, আমি হ্যান্ডেল দেব। হ্যান্ডেল ব্যবহার করলে যে কোনো জায়গায় আমরা ঝুলিয়েও রাখতে পারি। এর জন্য আমি প্লাস্টিকের বোতল সরু করে কেটে নিয়েছি, তার মধ্যে আমি এখানে কাপড় ভালো করে কিন্তু কাপড়টাকে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি দুপাশের হ্যান্ডেলের মাথাটা সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমাদের
খুব ভালো করে সেলাই করে নিতে হবে দুপাশ, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল অসাধারণ একটি বাস্কেট। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। ছোট্ট আইডিয়াগুলি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও অবশ্যই শেয়ার করবেন। আশা করছি বেকার ফেলে দেওয়া জিনিস এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণ জল। এবার কি করব, এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে আমরা এই জলটাকে মিশিয়ে নেব। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যে ডিমটা বাজার থেকে কিনে আনি নর্মালভাবে দেখা যায় ডিমটা ধুয়ে নিই, কিন্তু এই যে দেখবেন ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটি নোংরা লেগে থাকে। আরও একটি সমস্যা হয়, দেখবেন গরমকালে দেখা যায় ডিম কিন্তু বেশি নষ্ট বের হয়। আমরা রান্না করার পর দেখা যাচ্ছে যে ডিমটা নষ্ট, তেল মশলা কিন্তু সেক্ষেত্রে বিনা কারণেই আমাদের নষ্ট হয়ে যায়। তাই ডিমটাকে এইভাবে নুন জলে ভেজানোও হয়ে যাবে, ডিমের মধ্যে খোসাতে থাকা জীবাণু ব্যাকটেরিয়াও চলে যাবে, সেই সঙ্গে ডিমটা যদি নষ্ট থাকে জলের উপরে ভেসে উঠবে, তাহলেও আপনারা বুঝে যাবেন যে ডিমটা নষ্ট। এখানে দেখুন একটা ডিমও জলের উপরে ভেসে ওঠেনি, এর ফলে আমার ডিমগুলো এখানে। আমরা কম বেশি প্রত্যেকেই কি করি, আমরা ডিমটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে ডিমটা ভালো থাকে। কিন্তু এই যে আমরা ফ্রিজের মধ্যে ডিমটা রাখি এর কারণে দেখবেন আমাদের ডিমগুলো একেবারে ঠান্ডা হয়ে থাকে। আর একদম ঠান্ডা হয়ে থাকলে ডিমগুলোকে সঙ্গে সঙ্গে বের করেই যদি আমরা রান্না করতে যাই, ডিমটাকে অমলেট করলে সমস্যা নেই, কিন্তু সেদ্ধ করে রান্না করতে গেলে কিন্তু ডিম সেদ্ধ করতে গেলে ফেটে যায়। সকালে অনেক সময় ভীষণ তাড়াহুড়ো থাকে, সেক্ষেত্রে সমস্যা কি হয়, অনেকটা সময় অপেক্ষা করতে লাগে। সেকেন্ডের মধ্যেই ডিম আপনাদের নর্মাল টেম্পারেচারে চলে আসবে, সেদ্ধ করে নিতে পারবেন। কিভাবে চলুন দেখে নিই। কোনো কিছুই আমরা যখন রান্নাবাড়ি করি বন্ধুরা, আমাদের এই যে গ্যাসের বার্নারটা এটা কিন্তু গরম হয়ে যায়। আর কি করবেন, রান্না করার পর এই যে গরম গ্যাসের বার্নারের মধ্যে মানে চার সাইডে ডিমগুলোকে আপনারা এইভাবে সাজিয়ে দিন। যতগুলোই ডিম হোক না কেন, এতে দেখবেন আপনাদের ডিম খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে। দেখুন একটি থালা নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করার লেচি। অনেক সময় আমাদের ব্যালন চাকি ভেজা থাকে বা হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তাই কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন নেই বন্ধুরা। হাতের কাছে থালা আমাদের কম বেশি প্রত্যেকেরই থাকে। দুটো থালা নিয়ে নিন, থালা দিয়ে এইভাবে একটুখানি চাপ দিতে থাকুন আর গোল ঘোরাতে থাকবেন, তাহলেই দেখবেন ব্যালন চাকি ছাড়া কত সহজেই আপনারা এখানে এই দেখুন রুটি তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে কিন্তু পারফেক্ট রুটি তৈরি করার জন্য আটাটাকে একটু নরম করে মাখবেন। এই দেখুন এখানে আমার কত সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে গেল ব্যালন চাকি ছাড়া। ভালো করার পর আমরা রুটিগুলোকে যখন এইভাবে রাখি, এই যে গরম ভাপ লাগে, এই দেখুন রুটি এখনও গরম রয়েছে, এর ফলে কি হয়, নিচের যে রুটিটা আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন ভিজে যায়। আর নিচের রুটিটা ভিজে গেলে সেটা খেতে একদম ভালো লাগে না। তাই এরকম যদি হয় যে পরপর রেখেছেন, নিচের রুটিটা খাওয়া যাচ্ছে না, ফেলে দিতে লাগছে, এই টিপসটি ফলো করুন। আমাদের বাড়িতে এই ধরনের ফুটো ফুটো থালা, ঝাঁঝরি থালা বা বাটি থাকে, এটাকে এইভাবে কিন্তু রাখা যাবে না, এইভাবে উল্টো করে রাখুন, তাহলে বেশ কিছুটা জায়গা ফাঁকা থাকবে। তারপর কি করব, একটা একটা করে রুটি করার পর রুটিগুলোকে এইভাবে ঝাঁঝরির ওপর রাখবো। এতে কি হবে, রুটির যে গরম হাওয়াটা সেটা নিচ দিয়ে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, 1-2 মিনিট রাখলেই হবে। তারপর কোনো পাত্রের মধ্যে গুছিয়ে রাখুন নিচের রুটিটা। নারকেল তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, কোনো রেসিপি হয়তো করতে যাব, হাতের কাছে নারকেল কোড়ানি নেই, বা কোনো রকম নারকেল কোড়ানির মেশিন ছাড়াই নারকেল কুড়িয়ে নিতে পারবেন খুব সহজে। আমাদের বাড়িতে যে এই ধরনের পিলার থাকে, আমরা আলু বা সবজির খোসা ছাড়িয়ে থাকি, এই ধরনের পিলারের সাহায্যে আপনারা যদি এইভাবে নারকেলটাকে ঘষতে থাকেন, দেখবেন খুব সহজেই কোনো রকম কোড়ানি কিংবা মেশিন ছাড়াই আপনারা কিন্তু নারকেল কুড়িয়ে নিতে পারবেন। আর যে কোনো রেসিপি আপনারা তৈরি করুন খুব সুন্দর তৈরি হবে। আপনারা যদি নারকেল দিয়ে নাড়ু
নাড়ু তৈরি করতে চান এইভাবেও কিন্তু কুড়িয়ে নিতে পারেন। বা অনেক সময় হয় অনেক রান্নাতে আমরা অল্প পরিমাণ নারকেল কোড়া দেব, এইভাবে সেকেন্ডের মধ্যেই নারকেলটাকে আপনারা কুড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়া ট্রাই করবেন। কি আপনিও হাঁটু ব্যথা, কোমর ব্যথায়, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? আর এই ব্যথা কমানোর জন্য অনেকটা টাকা খরচা করে বাজার থেকে পেনকিলার কিনে কিনে খাচ্ছেন? আজই সাবধান হয়ে যান। এই যে পেনকিলারগুলো কিনে খাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেকটা টাকা পয়সাও আমাদের খরচ হয়। তাই ঘরোয়া উপায় যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথা থেকে খুব সহজেই আরাম পাবো। এমনকি এর জন্য আমাদের কোনো রকম ব্যথার ওষুধ কিনে খেতে হবে না। বন্ধুরা, আজকের এই ঘরোয়া রেমেডিটি একবার শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি যারা ব্যথায় ছটফট করেন বা আপনার প্রিয়জনেরা ব্যথায় ছটফট করেন তারা আরাম পাবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আমাদের রান্নাঘরেই থাকে। পেঁয়াজ এমন একটি প্রাকৃতিক সবজি যেটা আমাদের চুল, স্কিন, এমনকি ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। পেঁয়াজ কিভাবে অ্যাপ্লাই করলে যে আমাদের হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, কোমর ব্যথার থেকে আমরা খুব সহজেই আরাম পাবো, চলুন দেখে নিই। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এমন পেঁয়াজ নেবেন যে পেঁয়াজগুলো একদম ডিপ কালারের হয়। এই পেঁয়াজের ঝাঁঝ কিন্তু বেশি থাকে, উপকারিতাও বেশি থাকে। সবার প্রথমে পেঁয়াজটাকে দেখুন আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে মিক্সিতে দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন। এখানে আমাদের পেঁয়াজের যে রসটা সেটারই কিন্তু প্রয়োজন। এইভাবে আমি ভালো করে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে নিচ্ছি। দেখুন তাতেও কিন্তু পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হবে। এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করব যাতে আমাদের ব্যথার থেকে আরাম পাই। এখানে গ্রেট করা দেখুন হয়ে গেছে পেঁয়াজটা। এবার কি করব, এই যে গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি এখানে ঢেলে নিচ্ছি। এখানে আমাদের এইভাবে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ঢেলে নিতে হবে। এবার আমরা কি করব, এর মধ্যে বন্ধুরা এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এই দেখুন আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আরও কিছু জিনিস দেবো। মেথি। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর এইটা এমন একটি মশলা যেটা ব্যথা টেনে বের করে আনতে সাহায্য করে। মেথিটা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যে জিনিসগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু বন্ধুরা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এই দেখুন এবার আমরা কি করব, সব জিনিসগুলো দিয়ে আমাদের খুব ভালো করে মিশিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি, এখানে দেখুন আমি সেই কর্পূরই কিন্তু ব্যবহার করছি। কর্পূর দেওয়ার পর খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো বন্ধুরা সরিষার তেল। এই দেখুন আমি সামান্য পরিমাণ এর মধ্যে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমরা ব্যথার থেকে খুব সহজেই আরাম পাই। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর যে পাত্রটা আমি রেডি করে নিলাম সেই পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে তেলটা যাতে কোনোভাবেই আমাদের পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তাহলে এর উপকারী গুণটা ভালোভাবে পাওয়া যাবে না। তাই পুড়ে যাতে না যায় কোনোভাবেই সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে দেখুন খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিলাম, আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করছি। যখন আমাদের তেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে, কিভাবে বুঝবো, দেখবেন তেলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে আর একটি গন্ধও বের হয়েছে, তখন বুঝতে হবে যে তেলটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তখন গ্যাসটা বন্ধ করে দেব, আর এটাকে আমরা উষ্ণ গরম অবস্থাতেই ব্যবহার করব, মানে যতটা গরম সহ্য করতে পারি। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি বন্ধুরা টুথপেস্ট। আমি কোলগেট ব্যবহার করছি, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে। যেখানে আপনাদের ব্যথা, সে হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, যেখানেই ব্যথা হোক না কেন
আপনাদের অনেক সময় দেখা যায় এই যে পায়ের নিচের দিকটা না মাংস পেশিটায় খিঁচ ধরে, এমনকি চলাফেরা করতে খুব কষ্ট হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মহিলারা রান্না করি, এই যে গোড়ালির দিকটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে, বা রুটি বেলতে গেলে হাতের কবজিতে ব্যথা করে। তা যেখানেই ব্যথা করুক, আপনাদের কোনো রকমের ব্যথার ওষুধ খাবেন না। কি করবেন সবার প্রথমে চলুন তাহলে দেখে নিই। আমাদের যেখানেই ব্যথা, যে জলটা আমরা রেডি করে নিয়েছি টুথপেস্ট দিয়ে সেই জলটাকে কি করব, ব্যথার জায়গায় ভালো করে একটু শেক করে নেব। এতে কি হবে দেখবেন ব্যথার জায়গাটা ঠান্ডা অনুভূত হবে, মানে অনেকটা ধরুন অ্যানাস্থেসিয়ার মতো। টুথপেস্ট যেখানে লাগাবেন আপনারা নিজেরাই লাগিয়ে দেখুন, ঠান্ডা অনুভূত হয়, এমনকি ব্যথা কমাতেও আমাদের সাহায্য করে। এরপর যে তেলটা আমরা তৈরি করে নিয়েছি, তেলটাকে গরম অবস্থায়, ঠান্ডা করে নয়, যখনই মালিশ করবেন গরম করে মালিশ করবেন। দিনে 2বার করুন, 2-3 দিন করুন, দেখবেন ব্যথার থেকে আরাম পাবেন। এইভাবে ব্যথার জায়গায় খুব ভালো করে 10 থেকে 15 মিনিট মালিশ করতে হবে। মালিশ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, মাংসপেশি ভালো থাকে, যার ফলে ব্যথা আপনাদের 80% মালিশ করার কারণেই দেখবেন কমে যাবে। আর এইভাবে যেখানেই ব্যথা হোক, এইভাবে আপনারা মাংসপেশিতে কিংবা গোড়ালিতে যে কোনো জায়গায় এইভাবে শুধু মালিশ করতে থাকবেন। বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করে একবার দেখুন। যারা ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ব্যথা যে শুধু বয়স্কদের হয় তা নয়, এখন কিন্তু 30 বছর পেরোতে না পেরোতেই দেখা যায় ভীষণ ব্যথা। আর ব্যথার যন্ত্রণায় কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু কষ্ট পেয়ে থাকি। বা হাতের কবজিতেও যদি ব্যথা হয়, রুটি বেলতে গিয়ে, তরকারি নাড়তে গিয়ে, সেখানেও এইভাবে একটু মালিশ করে নেবেন। আর যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে আপনারা কি করবেন, এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, যেখানে ব্যথা সেই জায়গাটায় এইভাবে বেশ কিছুটা একটু টুথপেস্ট লাগিয়ে নেব। টুথপেস্ট লাগানোর ফলে জায়গাটা অ্যানাস্থেসিয়ার মতো ঠান্ডা হয়ে যাবে, এমনকি আমাদের ব্যথা কমাতেও সাহায্য করবে। ভালো করে এখানে টুথপেস্ট লাগানোর পর এই যে মিশ্রণটা, এটা আপনারা এইভাবে একটু পুরো করে দিয়ে দিন। অবশ্যই গরম অবস্থাতেই দেবেন, ঠান্ডা করে নয়। এইভাবে একটু মোটা করে একটি লেয়ার আপনারা দিয়ে দিন। তারপর আপনারা নিয়ে নিন কোনো কাপড় দিয়ে জায়গাটাকে এইভাবে বেঁধে আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিন। আধ ঘন্টা 1 ঘন্টা রাখলেই দেখবেন ব্যথার জায়গায় কতটা সুন্দর আপনারা আরাম পাচ্ছেন প্রথম দিনেই। তারপর আপনারা আবার একটুখানি মালিশ করুন। আর যদি ধুতেই হয়, ঠান্ডা জল দিয়ে ধোবেন না, এইভাবে গরম জল নিয়ে নিন, গরম জল করে নিয়ে জায়গাটা আপনারা ভালো করে ধুয়ে নেন বা মালিশ করে নিন। বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ব্যথার থেকে আরাম পাবেন আর অনেকটা টাকা পয়সাও খরচা হবে না।